রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইইউ। আমরা ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেফ বরেল এই তথ্য জানিয়েছেন। এটি গতকালের খবর। আজ আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই, কারণ সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলনে জোসেফ বলেছেন যে ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা এবং স্লোভেনিয়া এই ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে। আগামী মে মাসের আজ যে মাসটি শুরু হলো সেই মাসের মধ্যেই জোটের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে আমরা আশা করছেন তিনি। সেই বিষয়টি নিয়ে আলাপ করতে চাই। অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান যুক্ত হচ্ছেন আমাদের সাথে, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। জনাব শাহিদুজ্জামান, স্বাগত জানাচ্ছি। আমি একজন সাংবাদিক হিসেবে যখন এই খবরটি পড়ছিলাম বা নজরে এসছে আমার, তখন কিন্তু মানুষ হিসেবে আমার মনে এক ধরনের শান্তি লেগেছে, আরাম লেগেছে যে আচ্ছা, ইইউ যখন আসলে বলছে যে তারা রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে এত বছর পর তারা বলছে যে তারা সমর্থন দিতে যাচ্ছে, এটি বিশ্ব পরিমণ্ডলে কত বড় পরিবর্তন আনতে যাচ্ছে আসলে? আনফর্চুনেটলি আপনি যে শান্তিটা পাচ্ছেন অমূলক, সত্যি নয়। ব্যাপারটা হচ্ছে এই যে আজকেই আপনি গুগল সার্চে দেখেন মিস্টার পাওয়েল আসলে কি বলেছে। উনি বলেছেন যে যে বাধাগুলো পার হতে হবে সামনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ঘটানোতে, সেই বাধাগুলো এখনো অনেক দুরূহ। হ্যাঁ, 7টা দেশ বলেছে স্বীকৃতি, তারাও কিন্তু স্বীকৃতি দেওয়ার পথে কিন্তু এখনো দেয়নি। এই মাসের শেষে হয়তো দেবে, যে দেশগুলোর নাম করেছেন, স্পেশালি স্পেন, মল্টা, নরওয়ে সহ 5-6টা দেশ, 7টা দেশ। এরা, আয়ারল্যান্ড স্পেশালি, এরা একটা জনমত গড়ে তুলেছে। আনফর্চুনেটলি এই ইউর যে মেইন স্ট্রিম সদস্য যারা, তারা মার্কিনী চাপের কাছে অনেক বেশি নতি স্বীকার করছে। এবং দেখা যাচ্ছে যদিও ব্রিটেন ইউর বাইরে রয়েছে, কিন্তু ব্রিটেনের ফরেন সেক্রেটারি হাউস অফ লর্ডসের ইন্টারন্যাশনাল রিলেশনস কমিটিকে কালকে জানিয়েছে যে কথাগুলো, সেই তথ্যগুলোই কিন্তু বাস্তবসম্মত বাধা ইউর জন্য। তিনি জানিয়েছেন যে যে ইসরায়েলের যে সেটেলমেন্টসগুলো রয়েছে, সেই সেটেলমেন্টসগুলো যদি সরানো না হয়, যদি ইসরায়েল যে দখল করেছে যেসব এরিয়াগুলো, সেখানে কোনো রাষ্ট্র ভায়াবল, কার্যকর কোনো রাষ্ট্র তৈরি করা প্রায় অসম্ভব। এবং এই বিষয়টা মার্কিন যুক্তরাষ্ট্র একেবারেই মানে অগ্রাহ্য করে। এবং আমরা জানি যে জাতিসংঘে আমেরিকা ইসরায়েলি রাষ্ট্র স্বীকৃতির ব্যাপারে ভেটো দিয়েছে, সবাই কিন্তু পক্ষে ছিল। এখন ইউর উপরে এই মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমাগত চাপ দিয়ে আসছে, এবং ইউ সদস্য দেশগুলো এত বেশি ডিপেন্ডেন্ট আমেরিকার উপরে যে এই যে ইউক্রেনের যুদ্ধে যে বিশাল একটা অ্যামাউন্ট আমেরিকা অ্যাপ্রুভ করেছে এই যুদ্ধ চালিয়ে যেতে, সেই যুদ্ধে ইউ এখন অনেকাংশেই মার্কিন যুক্তরাষ্ট্রের গুডউইলকে ছড়াতে চায় না, এবং এখানেই জটিল সমস্যা দেখা দিয়েছে। অপরদিকে টার্কি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে, এখানে সৌদি আরবও তাই বলছে, যে ফিলিস্তিনি রাষ্ট্র সৃষ্টি হলে তাহলে 1967 সালের পূর্বের বর্ডারে ফিরে যেতে হবে। এবং সেটাই কিন্তু সত্যিকারের কমিটমেন্ট আন্তর্জাতিক আইনের ভিত্তিতে। জাতিসংঘ এই কথা বলেছে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইয়াসির আরাফাতের সময় মধ্যস্থতায় নেমেছিল, এটা আমেরিকারও অঙ্গীকার ছিল যে 67 পূর্ববর্তী বর্ডারে ইসরায়েলকে সরে যেতে হবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা সম্পূর্ণভাবে বিশ্বাসঘাতকতা করেছে, এবং কোনোভাবে 67-এর বর্ডার তো দূরের কথা, তারা জেরুজালেমের অর্ধেকটা যে ফিলিস্তিনের রাজধানী হবে সেটাও অ্যাবসলিউটলি রিজেক্ট করে দিয়েছে। এবং অপরদিকে ইসরায়েল এখন প্ল্যান করছে রাফাতে সে আক্রমণ চালাবে। এটা একটা ভয়াবহ সিদ্ধান্ত। তারা এরেজ নামে একটা পথ খুলে দিয়েছে সাপ্লাইজ আসার জন্য, গাজায় যারা মরছে ঢুকে ঢুকে তাদের জন্য সাপ্লাই। কিন্তু এই এরেজ দ্বার খুলে দেওয়ার পরে তারা এটাকে একটা ইয়ে হিসাবে, অজুহাত হিসাবে ব্যবহার করছে
যে রাফাতে তারা সামরিক আক্রমণ চালাবে, এবং রাফা হচ্ছে গেটওয়ে টু ইজিপ্ট, এবং সেখান থেকেও প্রচুর সাপ্লাইজ যা আসার তা আসছে। সেখানে একটা বিশাল গাজার ফিলিস্তিনি জনগণ আটকে আছে। সেখানে যদি এখন ইসরায়েল সামরিক ব্যবস্থা নেয়, চিন্তা করেন 34,000 ফিলিস্তিনি হত্যা করা হয়েছে গত অক্টোবর থেকে, 34,000। এবং তারপরে যদি অনেকেই মনে করছে যে আমেরিকা উস্কানি দিচ্ছে, এবং এই 34,000 এর পর যদি রাফাতে ইসরায়েলি সামরিক অ্যাকশন নেয়, তাহলে ইট উইল বি এ পয়েন্ট অফ নো রিটার্ন। এবং আরব বিশ্ব এই ব্যাপারে ইসরায়েলকে সাবধান করছে, টার্কিও এই ব্যাপারে অত্যন্ত যখন এই সাবধান বাণী আমরা দেখছি বা চলছে, ইসরায়েল এবং একই সাথে যুক্তরাষ্ট্র তাদের শক্ত অবস্থানে রয়েছে। পাশাপাশি কিন্তু আমরা আরেকটি জিনিসও দেখছি যে পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মতো দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে শক্তিশালী আমরা দেখছি যে বিক্ষোভ হচ্ছে, এবং সেখানের কর্তা ব্যক্তিরা নানাভাবে সেই বিক্ষোভ দমনে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ছাত্রদেরকে আটক করছেন। এটি আসলে কতটা ভূমিকা রাখতে পারে, আর আপনি অন্তত যুক্তরাষ্ট্রে? খুবই উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে, এটাই আমাদের একমাত্র আশার আলো। মার্কিন যুক্তরাষ্ট্র এখন এই যে আমরা যে কথা বলছি, এখনই কিন্তু পুলিশ আক্রমণ চালাচ্ছে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে, এবং বাধ্য করছে ছাত্রদেরকে বিল্ডিং থেকে বের হয়ে আসতে। এবং এখন আমরা জানতে পারলাম যে প্রায় 50 জনের মতো যারাই বের হয়ে আসছে ওদেরকে পুলিশের ভ্যানে ওঠাচ্ছে, এবং অনেকে ভয় পাচ্ছে যে আজকে এই কলাম্বিয়া ইউনিভার্সিটিতে একটা রক্তক্ষয়ী সম্পর্ক সংঘাত ঘটে কিনা। এটা আমাদেরকে মনে করিয়ে দেয় সেই ভিয়েতনাম যুদ্ধের সময় যে প্রচন্ড রক্তক্ষয়ী সংঘাত ঘটেছিল। ট্রাম্প, এই যে দুষ্কৃতকারী ট্রাম্প, সে ঘোষণা করেছে যে সে যদি ক্ষমতায় থাকতো তাহলে সে ন্যাশনাল গার্ড নামাতো ছাত্রদেরকে শিক্ষা দিতে, এবং ন্যাশনাল গার্ড নামানো মানে অত্যন্ত একটা ভয়াবহ গুলি করার অধিকার দেয়া। ট্রাম্পের এই যে ভণ্ডামি, এবং আমরা আশা করব যে ট্রাম্প যেন জুডিশিয়াল প্রসেসে তাকে বাধা দেওয়া হয়, না হলে এই ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তবে এটা অত্যন্ত আশাব্যঞ্জক যে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্ম বিদ্যুতের মতো তারা এখন ছড়িয়ে পড়ছে। হার্ভার্ড ইউনিভার্সিটিতে যেখানে আমেরিকান ফ্ল্যাগ থাকে হার্ভার্ডের মূর্তির পেছনে, সেখানে এখন ফিলিস্তিনের ফ্ল্যাগ উড়িয়ে দিয়েছে ছাত্ররা। এটা একটা বড় রকমের সিম্বলিজম। ইউরোপেও ছড়িয়ে পড়ছে ছাত্রদের বিদ্রোহ, এবং এটা একটা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রেই একটা টার্নিং পয়েন্টের দিকে নিয়ে যাবে। এই যে মার্কিন শাসক গোষ্ঠীরা, তারা যে কতখানি ইসরায়েলের প্রতি অনুগত, এবং ইসরায়েলি স্বার্থকে তারা একটা মধ্যপ্রাচ্যে মারাত্মক যুদ্ধের পথে ঠেলে দিচ্ছে, এটা নতুন প্রজন্ম বুঝতে পেরেছে, এবং এটা আস্তে আস্তে সংখ্যার দিক থেকে বৃদ্ধি পাচ্ছে। আমেরিকান ইউনিভার্সিটিজ গুলায় আপনার কথাটাই আসলে শেষ করতে চাই আপনার কথাটা দিয়ে, যে এটাই হয়তো এখন একমাত্র আশার আলো। মানে এইভাবে নতুন প্রজন্ম যদি চাপ সৃষ্টি করতে পারে, এবং একই সাথে সেই শিক্ষার্থীরা যারা আসলে সব সময় আন্দোলনকে সামনে এগিয়ে নিয়েছে দেশ বর্ণভেদে, আবারও সেদিকেই হয়তো পৃথিবী তাকিয়ে আছে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অধ্যাপক এম শাহেদুজ্জামান।